বন্ধুরা নতুন এক খুনির নাম আমাদের সামনে আসলো বন্ধুরা। মানে এই যে আরজি কর হাসপাতালে ঘটনাটা ঘটেছে, এই যে তিলোত্তমার যে খুন হয়েছে, সেই খুনে এক নতুন ব্যক্তি জড়িত, ওনার নাম আমাদের সামনে এসেছে। সেই ব্যক্তিটি কে? চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো। পুরোটা একদম সিবিআই তদন্তে ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, প্রমাণ সহ। এমনকি আরেকটা ভাইটাল কথা বন্ধুরা, যে সন্দীপ ঘোষের গাড়ির চালক মানে ড্রাইভারের কাছ থেকে সন্দীপ ঘোষের কিছু ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে, যেখানে উনি তো দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছেন, এবার খুনের মামলায় ফাঁসতে চলেছেন এই সন্দীপ ঘোষ। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো এই সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষ দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছেন, উনি কিন্তু খুন বা ধর্ষণের জন্য উনি কিন্তু অ্যারেস্ট হননি, এখনও ওই বিষয়ে তদন্ত চলছে। কিন্তু এবার নয়া মোড় নিয়েছে বন্ধুরা। মানে এই সন্দীপ ঘোষের ড্রাইভারের কাছ থেকে কিছু ভয়ানক তথ্য পাওয়া গেছে, যেখানে পুরোপুরি সন্দেহের তালিকায় এই সন্দীপ ঘোষ রয়েছে। ইনকোয়ারি চলছে, সেটা অবশ্যই বলবো। তার আগে বলি, এই সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালে যে উনি এই যে কুকর্মগুলো করেছেন, তার ভিত্তিতে একটা প্রমাণ আমাদের সামনে এসছে, যে প্রমাণটা তোমাদের কাছে তুলে ধরি বন্ধুরা। প্রথমত বলি যে এই সন্দীপ ঘোষ মানে উনি 2021 সালে অক্টোবর মাসে উনি কিন্তু উনি যখন আরজি কর হাসপাতালে জয়েন্ট নিয়েছিলেন, তখন কিন্তু কোভিড একদম বলতে পারো ভরপুর করোনা ছিল তখন। আর সেই সময় কিন্তু উনি 2021 সালে সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে সেই সন্দীপ ঘোষকে সেখানকার প্রিন্সিপাল করা হয়। মানে আরজি কর হাসপাতালের যেই মানুষটাকে ওখানকার প্রিন্সিপাল করা হয়, সেই মানুষটা যে ওখানকার প্রিন্সিপাল, এটা কিন্তু কেউ টেরও পায়নি। কারণ সেই সময় সবাই কিন্তু নিজের যে যার বাড়িতে ছিল, আর সেই সময় চক্রান্ত করে ওই মানুষটিকে মানে সন্দীপ ঘোষকে ওই হাসপাতালের প্রিন্সিপাল করা হয়। ঠিক আছে, তো সেই মানুষটিকে তো করাই হয়। তারপর 3 মাসের মধ্যে সেখানে 2021 সালে অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বন্ধুরা। আমি একটা ভিডিও দেখেছি, যদিও ওই ভিডিওটার আমি সততা যাচাই করিনি, কিন্তু ওই ভিডিওতে এক মহিলা যে সত্য কথাগুলো বলেছেন যে এই তিলোত্তমা যেই ঘটনাগুলো ঘটেছে, মানে তিলোত্তমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার আগে আমার মেয়ের সাথেও সেম ঘটনা ঘটেছে। যার সততা বা যার বলতে পারো প্রতিবাদ, ওই মহিলা নিজে সবার সামনে এসে সমস্ত সত্য কথাগুলো বলেছেন বন্ধুরা। তো উনি বলেছেন যে প্রথম এই প্রিন্সিপালের সম্পর্কে 2021 সালে অক্টোবর মাসে কিন্তু প্রতিবাদ হয়েছিল। তখন এই প্রিন্সিপালকে নিয়ে অনেকে বলতে পারো যে সেখানে একটা নিজেদের মধ্যে একটা বৈঠক হয়েছিল, যার মাধ্যমে ওনারা বলেছিলেন যে এই প্রিন্সিপালকে কিছুদিনের মধ্যেই এখান থেকে সরিয়ে নেওয়া হবে। ঠিক আছে, উনি কিন্তু এখানে বেশি দিন থাকবেন না। তো জাস্ট কিছুদিনের জন্য এই প্রিন্সিপালকে স্বাস্থ্য ভবনে গা ঢাকা দেওয়া হয়েছিল। এমনকি তারপর এই বিষয়টা পুরো ধামাচাপা পড়ে যাওয়ার পর এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, তখন এতটা তোড়জোড় আন্দোলন ছিল না, কিন্তু প্রতিবাদ হয়েছিল। সেখানকার ইন্টারনালরা, সেখানকার বলতে পারো ওরা যে যার মতো ফেসবুক ইউটিউবে প্রতিবাদ করেছিল। কিন্তু এখন যে ঝড়টা আছে, এখনকার মতো কিন্তু তখন প্রতিবাদটা ছিল না। তো যার জন্য তখন কিন্তু অতটা ব্যাপারটাকে নিয়ে বলতে পারো যে হইচই হয়নি, বা আমরা বা আমাদের কাছে এতদূর অবধি খবরটা পৌঁছায়নি। কিন্তু তখন প্রতিবাদ হয়েছিল, আর তখন প্রত্যেকে বলেছিল ওখানকার সিনিয়র পার্সনরা যে বা অন্যান্য প্রফেসররা যে প্রিন্সিপালকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। যার জন্য কিছুদিনের জন্য এই সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনে ঘা ঢাকা দিয়েছিল। এমনকি তারপরে উনি যখন আবার এই আরজি কর হাসপাতালে আসেন, তখন শুরু হলো এই মেয়েটি যেই মাটি প্রতিবাদ করেছে, সেই মায়ের যে সন্তান, তারও একমাত্র সন্তান, তারও একমাত্র মেয়ে, সেই মেয়ে আরও কয়েকজন ছিল, 7-8 জন ছেলে ছিল, তাদেরকে প্রত্যেককে শুরু করলো অত্যাচার দিতে, অত্যাচার করতে, এক্সট্রা ডিউটি দেওয়া। ঠিক যেইভাবে এই তিলোত্তমার সাথে বিগত 6 মাস ধরে যেইভাবে অত্যাচার করা হচ্ছিল, ঠিক সেইভাবে অত্যাচার ওই মেয়েটির বিরুদ্ধেও করা হয়েছিল। এমনকি ওই মেয়েটি তার সাথে সহ তার স্টুডেন্টরা, ঠিক আছে, স্টুডেন্ট বলতে সহ পড়ুয়ারা, তো তারা তো
প্রত্যেকে এই মানে ঘটনার তারা ছিল শিকার, ঠিক আছে, যে তাদেরকে এক্সট্রা ডিউটি দেওয়া হতো, এমনকি ইন্টার্নশিপ আটকে দেওয়া হয়েছিল, এমনকি 17 দিনের, হ্যাঁ, এই মেয়েটি আর মেয়েটির মা স্বাস্থ্য ভবন দৌড়াদৌড়ি করেছিল 17 দিন। মানে ভাবতে পারছো এই সন্দীপ ঘোষ কতটা জঘন্য থেকে জঘন্যতর মানুষ হলে এইভাবে তার স্টুডেন্টদের সাথে ব্যবহার করতেন উনি। এমনকি যে এই সন্দীপ ঘোষ, হ্যাঁ, মানে এই যে অত্যাচারগুলো করছিল সেখানে মেয়েটি বারবার করে চিৎকার করে বলছিল, মানে প্রার্থনা করছিল ওই টিচারের কাছে গিয়ে, এই সন্দীপ ঘোষের কাছে গিয়ে, স্যার আমাকে তথ্য পাঠ করে বলুন আমি ডাক্তার হয়েছি, বারবার করে জিজ্ঞেস করছিল। কিন্তু উনি এই মেয়েটিকে রীতিমতো বলতে পারো অত্যাচার করছিল, এমনকি ঘরে ডেকে মেয়েটিকে নিজের চুল দেখিয়ে উনি বলেন যে তোরা আমার কিচ্ছুটি বাঁকা করতে পারলি না, এভাবে করে উনি মানে এদেরকে হুমকিও দিয়েছে, বা বলতে পারো যে ডাইরেক্ট এদেরকে শাসিয়েছে যে তোরা আমার এটাও বাঁকা করতে পারলি না। মানে বুঝতে পারছো বন্ধুরা যে এই সন্দীপ ঘোষকে নিয়ে শুধুমাত্র আজকে যে প্রতিবাদ হচ্ছে তা কিন্তু নয়, এর আগেও কিন্তু ভয়ানক থেকে ভয়ানক কাজ উনি করেছেন আর প্রতিবাদ হয়েছে, কিন্তু ততটা মানে আকার ধারণ করেনি এখন যেভাবে আকারটা ধারণ করেছে। তো ওই মা বলছে যে লাস্টে আমরা সেখান থেকে বলতে পারো বের হয়ে আমার মেয়ে অনেক চেষ্টা করে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস স্টাফ করেছে, এখন বর্ধমান করছে। মানে বুঝতে পারছো এই সন্দীপ ঘোষ কতটা খতরনাক মানুষ আছে। আসলে কি এই অল্প থেকে শুরু করেছিল, অল্প করতে করতে কেউ যখন ওকে আটকাতে পারেনি, শেষে কি করেছে একটা বিরাট বড় সেখানকার মানে বলতে পারো যে দাদা টাইপের থাকে না যে নিজের রাজত্ব চালাবো, ঠিক সেখানকার সেই সাম্রাজ্যটার মালিক ছিল এই সন্দীপ ঘোষ। এবার আসি বন্ধুরা যে সন্দীপ ঘোষের গাড়ির চালক কি বলল। তো সন্দীপ ঘোষের যে গাড়ির ড্রাইভার উনি সন্দীপ ঘোষের সম্পর্কে একটা নতুন বয়ান দিয়েছেন, মানে যেই বয়ানে একটা নতুন কিছু ক্লু সিবিআইয়ের সামনে চলে এসেছে। বন্ধুরা তোমরা সবাই জানতে বা যেই কথাগুলো আমি এর আগের ভিডিওতে বলেছি যে সন্দীপ ঘোষ মানে যখন যেই দিন বডিটাকে মানে এই তিলোত্তমার বডি দেখতে পাওয়া যায় সেই আরজি কর হাসপাতালে, সেদিন কিন্তু সন্দীপ ঘোষকে ফোন করা হয় 10 মানে 10টার পরে সন্দীপ ঘোষকে ফোন করা হয়, 10টা নাগাদ উনি জানেন, 10টার সময় ধরো আমি 10টার সময় ধরলাম, 10টার সময় ফোন করে 10টার সময় উনি জানেন। কিন্তু এই যে মানে এই যে গাড়ির ড্রাইভার উনি কিন্তু একটা আলাদাই মানে কথা বললেন বা আলাদাই কারণ দেখালেন। বন্ধুরা আলাদাই কিছু বলেছেন, যেখানে 10টার সময় আমরা জানি যে সন্দীপ ঘোষ 10টার সময় জানলো, তারপরে উনি আস্তে আস্তে 11টা প্রায় হসপিটালে বেজে গেছিলো, এমনকি আস্তে আস্তে উনি 4 জনকে ফোন করেছিলেন, তাই তো। তো এবার আসছে যে এই সন্দীপ ঘোষের ড্রাইভার উনি বলছেন যে প্রত্যেক দিন সন্দীপ ঘোষ কিন্তু আমাকে 10টার সময় ফোন করে, 10টা 10:30টায়, কিন্তু ওই দিন আমাকে ভোরবেলা মানে কাক ভোরে আমাকে ফোন করা হয়েছিল, আর আমি সেই ভোরেই কিন্তু বেলেঘাটা বাড়িতে গিয়েছিলাম সন্দীপ ঘোষকে নিয়ে আসতে, মানে গাড়ি নিয়ে গেছিল, আর সেখানে সন্দীপ ঘোষ গাড়িতে করে সেই আরজি কর হাসপাতালে গেছিল। পয়েন্ট টু বি নোটেড। তাহলে এখান থেকে কি নতুন কিছু ক্লু আমাদের সামনে আসছে না? মানে আমাদের সামনে আমরা সাধারণ নলেজে এমনকি একজন ভিউয়ার্স একজন জনগণ হয়ে বুঝতে পারছি যে এখানে অন্য কিছু আমরা গন্ধ পাচ্ছি। তাহলে ভাবো সিবিআই কি তদন্ত করে বের করতে পারে, কত দূর অবধি এর তল্লাশি হতে পারে, কত দূর অবধি এর তদন্ত হতে পারে বন্ধুরা, যেখানে একটা অন্য সুরাগ সিবিআইয়ের হাতে। মানে আমরা এতদিন ধরে জানতাম বা এতদিন ধরে এই সন্দীপ ঘোষ বলেছে পলিগ্রাফ টেস্ট বা প্রত্যেকটা জায়গায় সন্দীপ ঘোষ কী বলেছে যে আমাকে 10টার সময় জানানো হয়েছে, হেনা তেনা। তো এবার এই যে গাড়ি চালক যেখানে ওনার বয়ান পুরোটাই আলাদা, মানে উনি বলছেন যে আমাকে কাক ভোরে ফোন করেছিল আর আমি কাক ভোরেই কিন্তু গেছিলাম। তাহলে কি এখানে প্রশ্ন আসছে না যে সন্দীপ ঘোষ কি সকালবেলায় দেখেছিল ওই বডিটাকে, মানে মৃতার বডিকে, সেই বডিকে কি সকালবেলায় দেখেছিল? উনি কি তাহলে সবটাই জানতেন? তাহলে এই যে একটা ভিডিও ফাঁস হয়েছিল যেখানে একটা মানুষ মানে ক্যামেরাটার পেছনে মানে সামনে ক্যামেরা করে যে ভিডিও করেছিল, পুরো ঘরের একদম পুরো ঘর ফাঁকা ছিল, যেখানে সে বিনা বাধায় মানে ভিডিও করেছিল, সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, তাই না? তো আশা করি তোমাদের সামনে একটা নতুন ক্লু দিতে পারলাম, যেখানে তোমাদের একটু আশ্বাস হবে যে সন্দীপ ঘোষ কিন্তু এবার শুধুমাত্র দুর্নীতি মামলায় না, এবার অন্য কিছু মামলায় মানে ধর্ষণ বা খুন এই মামলাও কিন্তু উনি মানে সন্দেহের তালিকায় রয়েছেন, তাই না? এবার আসি বন্ধুরা যে এই সন্দীপ ঘোষ
ওনার সম্পর্কে তোমরা তো শুনলে, তাই না? এবার তোমাদের কাছে বলি যে সিবিআইয়ের কাছে একটা নতুন নাম, মানে এই খুনের অপরাধে এক নতুন নাম সিবিআইয়ের কাছে এসছে বন্ধুরা। তোমাদেরকে প্রথমত বলি, যেই দিন ঘটনাটা ঘটে, মানে 8ই আগস্ট ঘটনাটা কিন্তু ঘটে। হ্যাঁ, এবার 9ই আগস্ট মানে মেয়েটির বডি নিয়ে পুরো কাণ্ডটা হয়েছে, যেখানে তাড়াতাড়ি মেয়েটির বডিটাকে পুড়িয়ে দেওয়া, এমনকি বলতে পারো মা বাবাকে না দেখতে দেওয়া, হ্যাঁ না, তাই না, যেটা যেটা তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, প্রত্যেকটা বলতে আমি যে ভিডিওগুলোতে বলেছি তোমরা আশা করি যারা আমরা নিয়মিত ভিডিও দেখো তারা জানো। এবার বলি বন্ধুরা, যে এই যে পুলিশের কাছে একটা তদন্ত, মানে যেই দিন ঘটনাটা ঘটে, মানে 9ই আগস্ট, ঠিক আছে, মানে ভোরবেলা 8ই আগস্টের ভোরবেলা যে ঘটনাটা ঘটে, মানে 12টার পরে তো 9ই আগস্ট হয়ে যায়, তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু পয়েন্ট টু বি নোটেড, সেদিন কিন্তু এক জুনিয়র ডাক্তার, মানে এক জুনিয়র ডক্টর, উনি সেই দিনই ভোরবেলা বাথরুমে স্নান করেছিলেন। আর সেখানে এক নার্স, মানে প্রথমত তোমাদেরকে বলি, এক ডাক্তার, এক জুনিয়র ডাক্তার, সেই রাতে ভোরবেলা স্নান করে তার গায়ে লেগে থাকা রক্ত ধুতে, এটা বিরাট বড় প্রমাণ সিবিআইয়ের কাছে, তার প্রমাণ আছে। সেই ডাক্তার আরজি করের কিন্তু কেউ নয়, এমনকি উনি অজ্ঞাত একজন ডাক্তার, মানে আরজি করের একজন বলতে পারো অচেনা একজন ডাক্তার, যেখানে নার্সটিও কিন্তু ওই ডাক্তারটিকে চিনতে পারেনি। মানে ওই ডাক্তারটি যেই ডাক্তারটি স্নান করতে গেছিল, সেই ডাক্তারটি কিন্তু ফ্রিজে PRBC নামে এক ওষুধ উনি কিন্তু খুঁজছিলেন, মানে কিছু খুঁজছিলেন। তখন এক নার্স বলল যে আপনি কিছু খুঁজছেন? তো উনি বললেন যে হ্যাঁ আমি খুঁজছি। কি খুঁজছি? সেটা হলো গিয়ে PRBC নামে এক ওষুধ, ঠিক আছে। তো তারপরে ওই নার্সটি এই ডাক্তারটাকে চিনতে পারেনি, এমনকি নার্স আরেকজন ডাক্তারকে, মানে একজন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞেস করে, মানে যে চেনা পরিচিত ছিল তাকে জিজ্ঞেস করে যে মানে PRBC কে করবে, তুমি করবে না ওই করবে? তো ওই আবার বলল যে উনি করবেন, ঠিক আছে। তো এবার নার্সটি কিন্তু ওই মানুষটিকে চিনতে পারেনি, মানে ওই জুনিয়র ডাক্তারটাকে চিনতে পারেনি, যেই মানুষটি ফ্রিজের মধ্যে খোঁজাখুঁজি করছিল। কিন্তু এই যে আরেকজন জুনিয়র ছিল যাকে নার্সটি চিনতো, তো সেই ছেলেটি কিন্তু ওই ডাক্তারটিকে চিনতো, ঠিক আছে, কথাগুলো বুঝো। ওই ছেলেটি কিন্তু ডাক্তারটাকে মানে চিনতো। এবার সে আবার জিজ্ঞেস করলো যে তুমি করবে না ওই করবে? ওই আবার বললো যে উনি করবেন। তো এবার সেই নার্স সিবিআইয়ের কাছে বলছে, মানে সিবিআইয়ের কাছে উনি ইনফর্ম দিচ্ছেন, বা বলতে পারো সমস্ত সত্যটা তুলে ধরছেন, যে একজন ডাক্তার যদি PRBC করে, ধরো যে 10টার সময় যদি করে বা 11টার সময় করে, তাহলে কি হবে, 12টা অথবা 1টার সময় উনি স্নান করবেন বাথরুমে। কিন্তু উনি ভোর 4টা নাগাদ কেন বাথরুমে স্নান করতে গেছিলেন? তো উনি আবার বলেছিলেন যে আমি রক্ত ধুতে স্নান করছি। রক্ত, তাহলে কিসের রক্ত? কি ওই মৃতার রক্ত, মানে আমাদের তিলোত্তমার রক্ত ছিল, না আরও অন্য কোনো রক্ত? মানে ব্যাপারটা কেমন লাগছে না? তো ওই নার্স কিন্তু পুরোপুরি বয়ান কিন্তু সিবিআইয়ের কাছে তুলে দিয়েছে, এমনকি সিবিআই ইনভেস্টিগেশন করছে। আর সিবিআই বলতে চাইছে যে এমন কোন ডাক্তার ছিল যে ডাক্তারটিকে নার্স চিনতে পারেনি, যেই ডাক্তারটি হসপিটালের কোনো রকমের কোনো ডাক্তার ছিল না, উনি একজন বাইরের ডাক্তার। তাহলে উনি ওখানে কি করছিলেন? এমনকি যেই ডাক্তারটি সেখানে ছিল, মানে যাকে নার্স চিনতে পেরেছিল, সেই ডাক্তারটিকেও খোঁজা হচ্ছে, সেই ডাক্তারটিকেও জিজ্ঞেস করা হচ্ছে। এমনকি যেই পেশেন্টকে নিয়ে এরা এইসব কথা বলছিল যে PRBC করব, সেই পেশেন্টকেও খোঁজা হচ্ছে। এমনকি যেই ডাক্তারটা সেখানের মানে আরজি কর হাসপাতালের কেউ ছিল না, যেই মানুষটি বা যে ডাক্তারটা স্নান করেছিল বাথরুমে গিয়ে, তাকেও কিন্তু খোঁজা হচ্ছে। মানে বুঝতে পারছো বন্ধুরা, যে এক জুনিয়র নতুন ডাক্তার কিন্তু আমাদের সবার সামনে, যিনি বা যেই মানুষটি কিন্তু এই খুনের অপরাধের তালিকায় কিন্তু উনিও এসেছেন। এবার তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, সমস্তটা আমাদের সামনে আসবে। আর যেমনি আমার কাছে খবর আসবে তেমনি কিন্তু তোমাদের কাছে তুলে দিব। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে এই যে মানে এই যে ব্যাপারটা ইনভেস্টিগেশন হচ্ছে, এই যে সিবিআই, এই যে সন্দীপ ঘোষের যে ড্রাইভার যে কথাগুলো বললো, যেখানে সন্দীপ ঘোষের সম্পর্কে একটা নতুন তথ্য আমাদের সামনে আসলো। আর এই যে মানে যেটা আমরা এই জুনিয়র ডাক্তারের সম্পর্কে জানতে পারলাম, সেটাও একটা নতুন তথ্য আমাদের সামনে আসলো, মানে বলতে পারো ভাইটাল এক তথ্য। তোমাদেরকে বলি, যদি ওই ডাক্তার রক্ত ধুতে যায়, সে যদি রক্ত ধুয়ে বা পুরো বেসিন পরিষ্কার করে দেয় বা সেখানে পুরো ধুয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু সিবিআই কিন্তু এই
মানে ক্লুটা খুঁজে বের করতে পারবে, কারণ সিবিআই কিন্তু হ্যাঁ বলতে পারো 3D স্ক্যানারের মাধ্যমে বা 3D স্ক্যানার ইউজ করে কিন্তু পুরো ব্যাপারটাকে শর্ট আউট করতে পারবে, সলভ করতে পারবে। যদি ওই দেওয়ালটা ভেঙে না দেওয়া হয়, যদি ওই দেওয়ালটা থাকে, তাহলে কিন্তু 3D স্ক্যানারের মাধ্যমে কিন্তু উনি বেশ ক্লু বা বলতে পারো প্রমাণ বের করে নেবেন। আর যদি ভেঙে দেওয়া হয়, একমাত্র ভাঙলেই কিন্তু, দেওয়ালটা ভাঙা গেলেই সেখানকার প্রমাণটাকে লোপাট করা যাবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু মানে বলতে পারো যে সিবিআই কিন্তু ওই দেওয়ালটাকে যতই ধোয়া হোক না, যতই ঘষা মাজা করা হোক না কেন, ওই দেওয়ালটা থাকলে কিন্তু সিবিআই 3D স্ক্যানারের মাধ্যমে কিন্তু প্রমাণটা বের করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা কথা বলি বন্ধুরা, পুলিশের উপর জনতার যে রাগ, জনতা বা বলতে পারো মানুষ এখন এতটা ক্ষোভে আছে, এতটা রেগে আছে পুলিশের উপর, বলতে পারো যেখানে ভালো পুলিশও হয়তো হ্যাঁ আছে, আমি বলছি না সব পুলিশই হয়তো হ্যান্ডা বা সব পুলিশই হয়তো খারাপ না, কিছু কিছু ভালো পুলিশও আছে। যেখানে আজকে একটা ভিডিও দেখলাম যে মানে তৃতীয় লিঙ্গের যে মহিলারা আছেন, ওনারা কিন্তু বা বেশ কিছু ছেলে মিলেও দেখলাম একটা পুলিশের উপর আক্রমণ করছে, কারণ মানুষ কিন্তু এখন পুরোপুরি পুলিশের উপর রেগে গেছে। কারণ এই যে কিছুদিন আগে আমরা যে অভিযান দেখলাম, নবান্ন অভিযান, সেখানে কিভাবে পুলিশরা জনগণের সাথে ব্যবহার করেছে, মানলাম ওনারা ডিউটি করছিলেন, তারপরেও তো কিছু মনুষ্যত্ব ছিল তো, তাই না? মনুষ্যত্ব খাতিরে লাঠিচার্জটা না করলেই হতো, তাই না? মনুষ্যত্ব খাতিরে এই যে মানুষগুলো, যে মানুষগুলো বিনা অস্ত্রে বিনা কিছুতে ওনারা শুধুমাত্র লড়াই করতে গেছিলেন, বা লড়াই বলবো না, ওনারা জাস্ট একটা প্রতিবাদ করছিলেন, বা কিছু প্রশ্ন আমাদের রাজ্যমন্ত্রীর কাছে ওনারা করতে যাচ্ছিলেন, কেন এতটা বাধা দেওয়া হচ্ছিল? যেখানে বিরাট বড় বড় ব্যারিকেড, তারপরে গ্যাস, তারপরে ওই জল কামার, কেন এগুলো করা হচ্ছিল? যাই হোক, তো সামনে কি হচ্ছে তোমরা সবটাই দেখতে পাবে। চলো, আবার কোনো তথ্য আসলে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো, অবশ্যই একটা কমেন্ট করো, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি, প্রতিবাদ করো। উই ওয়ান্ট জাস্টিস।